সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ধ্বনি ও বর্ণ সম্পর্কে 20টি এমসিকিউ প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এটি প্রাইমারি টেট 2022-এর জন্য খুবই উপকারী। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ধ্বনি ও বর্ণ সংক্রান্ত আমি আলোচনা আজকে করব। সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা তুলে ধরব। আগের ভিডিওতে আমি ধ্বনি বর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেটি আপনারা যদি দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, বা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ব্যাকরণের পার্টটা দেখে আমরা সেখান থেকে বিভিন্ন ব্যাকরণ দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এগুলো কিন্তু প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রাইমারি টেট, এসএসসি, আবার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু দেখতে পারেন, এগুলো আপনাদের প্রচুর কাজে আসবে। চলুন যে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নেওয়া যাক। আমি বিস্তারিত বলবো, বুঝিয়ে বলবো। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? 4টে অপশান দেওয়া রয়েছে। প্রথম আছে স্বরবর্ণের স্বাধীন ব্যবহার কি? শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহার কি? না সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহার কি? না যুগ্ম স্বরধ্বনির ব্যবহার কি? উত্তরটা হবে স্বরবর্ণের স্বাধীন ব্যবহার কি আমরা স্বরবর্ণের প্রাথমিক রূপ বলে থাকি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? 4টে অপশান দেওয়া আছে। কার, ফলা, স্বর না মূল? সংক্ষিপ্ত রূপকে বলা হয় কিন্তু কার। আমরা প্রত্যেকেই তো জানি, এই যখন এটা লিখছি, ঠিক আছে, এটা কিন্তু বলা হয় অকার আকার বলি আমরা, কিন্তু এটা অকার আকার নয়, এটা অ আ, ঠিক আছে, হসি। কিন্তু যখন এটা চিহ্নটা ব্যবহার করব, এটা হচ্ছে কার, এটা হস্যিকার। হ্যাঁ, এইগুলোকে বলা হয় কার বা চিহ্ন। সুতরাং যেমন আমি যদি লিখি কাকা, তখন আমরা কেমনভাবে বলি? আমরা বলি কয় আকার কাকা, কয় আকারে কা, কয় আকারে কা। তখন দেখুন আমরা কয় আ কার বলছি, কয় আ কার, আয়ের কার, ঠিক আছে। সুতরাং এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, স্বরধ্বনির বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের কার বলা হয়। আর যৌগিকের ক্ষেত্রে বলা হয় ফলা। যৌগিক মানে ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা। চলুন পরবর্তী যাই। স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে? স্বরধ্বনির লিখিত রূপ, ধ্বনি হচ্ছে ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই বলা হয় ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনি 2 রকমের আছে, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত রূপ তাহলে কী হবে? স্বরবর্ণ। আর ধ্বনি লিখিত রূপ বর্ণ, তা স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ। চলুন পরবর্তী পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে দেখুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব প্রশ্নটা প্রাইমারিতে টেটে এই ধরনের প্রশ্ন বেশি আসে। এখানে বলা হয়েছে যে ইঁ প্লাস চ এর সমন্বয়ে গঠিত যুক্ত বর্ণের শব্দ হলো। এদের এই দুটো সমন্বয়ে যুক্ত ব্যঞ্জন বা সুযুক্ত বর্ণ কোনটা আছে? এখানে যুক্ত ব্যঞ্জনগুলো আগে চিহ্নিত করি। এখানে দেখুন, এখানে আছে ইঙয় বর্গীয় জ, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। কিন্তু এখানে কি আছে? এখানে ইঙয় বর্গীয় জ এখানে আছে, কিন্তু আমাদের ইঙ প্লাস বর্গীয় জ,
ঠিক আছে, এখানে আছে মধ্যাহ্নস্য যোগ মধ্যাহ্ন, আর এখানে রয়েছে বর্গীয় জ যোগ ইঙ। তাহলে এখানে কি রয়েছে, এখানে আছে ইঙ যোগ চ। তাহলে বোঝা গেল ইঙয় অঞ্চল, তো অঞ্চলটা ইঙয় চ আছে। এগুলো কিন্তু আমাদেরকে জানা দরকার আছে। বর্গীয় জয় ইঙয় কী হয়, বর্গীয় জয় ইঙয়, ইঙয় বর্গীয় জয় হয়। ছবিটা আপনারা আগেরটা ভালো করে দেখুন। এগুলো ভালো করে আপনারা দেখুন। এটা হচ্ছে ইঙয় বর্গীয় জ, এটা হচ্ছে মধ্যাহ্নস্য মধ্যাহ্ন, এটা হচ্ছে ইঙয় চয়, এটা হচ্ছে বর্গীয় জ ইঙ, বর্গীয় জ ইঙ। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে অঞ্চল ইঙয় চটা। এটা হচ্ছে ইঙয় চর সমন্বয়ে গঠিত। চলুন পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী আছে নিচের কোনটি শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণ রূপ রয়েছে। তাহলে প্রশ্নটাকে ভালো করে বুঝুন। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু উত্তর করা খুবই কঠিন হয়ে যাবে। এখানে বলে দিয়েছে নিচের কোনটিতে শব্দের মাঝে ভালো করে মনে রাখবেন, এই শব্দের মাঝে বলা হয়েছে, শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণ রূপ রয়েছে, স্বরবর্ণের পূর্ণ রূপ। তাহলে স্বরবর্ণ পূর্ণ রূপটা রয়েছে, এখানে কোনো স্বাধীন সত্যবাদে অন্য কিছু থাকবে না। এখানে দেখুন স্বরবর্ণের পূর্ণরূপ, এখানে হর্ষটা আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণের পূর্ণরূপ, এখানেও হর্ষটা দেখতে পাচ্ছি স্বরবর্ণের পূর্ণরূপ, আর কোথাও কিন্তু স্বরবর্ণের পূর্ণরূপ নেই। কারণ প্রত্যেক জায়গায় স্বরবর্ণের প্রতীকটা রয়েছে, কার রয়েছে, ঠিক আছে, চিহ্নটা রয়েছে স্বরবর্ণের চিহ্ন, কিন্তু পূর্ণরূপ নেই। পূর্ণরূপ দুটো আছে, কিন্তু এখানে বলেছে মাঝে, সুতরাং উত্তরটা হয়ে যাবে বাউল। শব্দের মাঝে রয়েছে, শব্দের আদিতে নেই বা অন্তে নেই, শব্দের মধ্যে রয়েছে মাঝে, তার উত্তরটা হয়ে যাবে বাউল। কিন্তু অনেকেই ভুল করতে পারে বা কনফিউজ হতে পারে, কিন্তু এটা মনে রাখবে আমাদের শব্দের সঙ্গে কিন্তু মানে যে প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নটা ভালো করে বুঝে উত্তরগুলো করতে হবে। এই ধরনের কনফিউজ প্রশ্ন কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোনগুলো কণ্ঠধ্বনি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে, এটা ব্যঞ্জন বর্ণের অন্তর্গত। আমি একটা প্রশ্ন আছে এখানে, এখানে বলছে কোনটি বা কোনগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। আমরা তো এখন ধ্বনি উচ্চারণ করি আমাদের বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, ঠিক আছে, এগুলোর সাহায্যে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি। এগুলোকে একত্রে বলা হয় বাকধ্বনি, বা বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে এগুলো উচ্চারিত হয়। তাহলে বাকযন্ত্র হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, জিহ্বা, নাসিকা, এগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। তাহলে এখানে কোনটা কোনটা কণ্ঠধ্বনি হচ্ছে, আমরা জানি, বলে উত্তরটা হবে ক, খ, গ, ঘ, ঙ। এগুলোকে কণ্ঠধ্বনি বলা হয়, কারণ কণ্ঠে স্পর্শ করে এগুলো উচ্চারিত হয়। কারণ ব্যঞ্জনবর্ণ একে একে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয়। তাই ব্যঞ্জনবর্ণ এই কণ্ঠে স্পর্শ হয়ে উচ্চারিত হয়। এগুলোকে এগুলোকে আবার এই কণ্ঠ ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। কণ্ঠ, তালু, মধ্য, দন্ত, ওষ্ঠ, এই 25টি ব্যঞ্জনকে আবার স্পর্শ ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি বলা হয়ে থাকে। তাহলে এগুলো জেনে নেওয়া যাক। এই চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঁ, এইটা হচ্ছে কী ধরনের ধ্বনি, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এটা হচ্ছে তালব্য ধ্বনি, তালব্য ব্যঞ্জন বা ধ্বনি। আর এটা কি, এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, মূর্ধান্য, ঠিক আছে, এটা হচ্ছে মূর্ধান্য ধ্বনি, মূর্ধা। আর এটা হচ্ছে দন্ত ধ্বনি, দন্ত, ঠিক আছে। তাহলে বোঝা গেল এগুলো। আর ওষ্ঠধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে এর অনেক আরও ভাগ আছে, আমি পরে ব্যঞ্জনধ্বনি সম্পর্কে একটি ভিডিও করব, সেখানে আমি জানিয়ে দেবো ব্যঞ্জনধ্বনি এই পুরো ছকটা সম্পর্কে, শুধু ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমি সমস্ত আলোচনা দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি।
যৌগিক স্বরধ্বনির প্রতীক। তাহলে দেখো আমরা জানি এখানে যেটা অটা আছে, হচ্ছে কিন্তু মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আছে 7টা, মৌলিক স্বরধ্বনি 7টি আছে। অ, আ, হস্তি, হস্যু, এ, ও আর এ, এই 7টা আছে মৌলিক স্বরধ্বনি। তার মধ্যে একটা অটা আছে। এই দুটো হচ্ছে দীর্ঘস্বর, আর এটা হচ্ছে যৌগিক স্বর। এটা হচ্ছে যৌগিক স্বর, অর্থাৎ ওটা হচ্ছে যৌগিক স্বর। তাহলে উত্তরটা হবে ও। কেন যৌগিক স্বর? কারণ ও যোগ হস্যই ইজ ইকুয়াল টু ও। যৌগিক স্বর তাকে বলা হয় যখন দুটো স্বরধ্বনি, ঠিক আছে, দুটো স্বরধ্বনি যুক্ত হয়ে, মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে যে স্বরধ্বনি তৈরি হয়, মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে যে স্বরধ্বনি তৈরি হয় তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। বোঝা গেছে? চলো নেক্সট। মৌলিক স্বরধ্বনি কয়টি? একটু আগেই বলে দিলাম মৌলিক স্বরধ্বনি 7টি। তার উত্তরটা 7টা হবে। কি কি আবার বলে দিচ্ছি। অ, আ, হস্যি, হস্যু, অ, আ, হস্যি, হস্যু, এ, ও, এ। এই হচ্ছে 7টাই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখুন, আমাদের কাজে লাগবে। এখানে হয়তো এমন দিয়ে দেবে, হ্যাঁ, ও হচ্ছে কী ধরনের স্বরধ্বনি, এ হচ্ছে কী ধরনের স্বরধ্বনি, অপশানে থাকবে হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, প্লুতস্বর, এরকম নানা রকম থাকবে, তার মধ্যে উত্তর দিতে হবে। এই জন্যে এই 7টার ভাগ কিন্তু জানার আমাদের খুবই গুরুত্বপূর্ণ, জানার দরকার আছে। চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন আছে, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন বা সৃষ্টি হয় তাকে বলে কি? তাকে বলে স্বরধ্বনি। তাকে বলে স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে কারো কোনো ধ্বনির সাহায্য ছাড়াই সম্পূর্ণরূপে স্বাধীনভাবে উচ্চারিত হয়, হ্যাঁ, এবং এই ধ্বনিকে, এই স্বরধ্বনিকে আশ্রয় করে অন্য ধ্বনি, অর্থাৎ যেমন ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়। স্বরধ্বনির সাহায্যে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়। ব্যঞ্জনধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় না। যৌগিক ধ্বনি হচ্ছে 2 বা ততোধিক ধ্বনি সমন্বয়, স্বরধ্বনির সমন্বয়ে গঠিত হয়। মৌলিক স্বরধ্বনি যে ধ্বনি অবিভাজ্য, যাকে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। চলুন পরবর্তী যাওয়া যাক। ধ্বনি তৈরিতে সাহায্য করে কোনটি? ধ্বনি তৈরিতে সাহায্য করে, আমরা একটু আগে বলেছি, বাকযন্ত্র। উত্তরটা হবে বাকযন্ত্র। বাকযন্ত্র হচ্ছে ধ্বনি তৈরিতে সাহায্য করে। তাহলে বাকযন্ত্র কি? কণ্ঠ, তালু, মধ্যা, দন্ত, ওষ্ঠ, ঠিক আছে, জিহ্বা, নাসিকা, এগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। কারণ এইগুলো সাহায্য ছাড়া ধ্বনি উচ্চারিত হয় না, এগুলির সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় বলে এগুলিকে বাকযন্ত্র বলা হয়। তাহলে এখানে ধ্বনি তৈরিতে সাহায্য করে কোনটি? বাকযন্ত্র। পরবর্তী যেটা আছে, এগুলো কী ধরনের স্বরধ্বনি? এগুলো হচ্ছে, এই 4টে হচ্ছে কোন ধরনের স্বরধ্বনি? এই 4টে হচ্ছে হস্যস্বর। এই 4টে হচ্ছে হস্য স্বরধ্বনি। কেন? এই ধ্বনিগুলো উচ্চারণ করতে, উচ্চারণে সময় অনেক কম লাগে, তাই এগুলোকে হস্য স্বরধ্বনি বলা হয়। আর বাদবাকি যেগুলো আছে, এই 4টে বাদে যে কটা আছে সেগুলো সব দীর্ঘ স্বরধ্বনি। মোট স্বরধ্বনির সংখ্যা বর্তমানে কিন্তু 11টি। 11টি স্বরধ্বনি আছে। আগে 12টি ছিল, কিন্তু লিকারটা এখন বর্তমানে ব্যবহার নেই বাংলায়, তাই লিকারটাকে বাদ দেওয়া হয়েছে, তাই 11টি স্বরধ্বনি রয়েছে। চলুন পরবর্তী।
মৌলিক স্বরধ্বনি কোনটি? এদের মধ্যে মৌলিক স্বরধ্বনি কোনটি? এই দুটো হচ্ছে এ ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি। কেন যৌগিক স্বরধ্বনি? আমি আগেরটা ঔকারটা বলেছি, ও প্লাস হর্ষই ও, ও প্লাস হর্ষই ও, আর হর্ষ প্লাস হর্ষই ওই। আমি মনে হচ্ছে একটু ভুল বললাম, এটা উল্টে যাবে। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করে দিই, একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে এইটা হবে, এই যে দুটো যৌগিক স্বরধ্বনি, উপরটা হবে ও যোগ হর্ষই, ও যোগ হর্ষই ওই, আর এটা হবে ও তো থাকবেই, তার সঙ্গে হর্ষের পরিবর্তন হর্ষও হবে। ঠিক আছে, এই দুটো একটু দেখে নিন ভালো করে। ওই হচ্ছে ও আর হর্ষ ওই, আর ও হচ্ছে ও আর হর্ষও ও। ঠিক আছে, এবারে দীর্ঘ আর হর্ষ, এই হর্ষটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, হর্ষটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, তো উত্তরটা হয়ে যাবে হর্ষ। আর দীর্ঘটা হচ্ছে দীর্ঘস্বর। চলুন নেক্সট, তার উত্তরটা হয়ে গেল হর্ষ। মৌলিক স্বরধ্বনি কোনটি? হর্ষ। এবার দেখুন উঁ এর উচ্চারণ স্থানের নাম কি? উঁ এর উচ্চারণ স্থানের নাম একটু আগে আমি দেখিয়ে দিলাম, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। হ্যাঁ, তাহলে উঙাটা হচ্ছে প্রথমেই রয়েছে ক, খ, গ, ঘ, উঙা, তাহলে এটা হচ্ছে উত্তরটা হবে কণ্ঠ। ঠিক আছে, উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এমন ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু প্রাইমারি টেটে প্রচুর থাকে, এমন ধরনের প্রচুর প্রশ্ন থাকে যেগুলো কিন্তু সচরাচর কেউ কিন্তু পারে না লিখতে। সেই জন্য এই সমস্ত প্রশ্নগুলো আমরা ভালো করে কিন্তু লক্ষ্য করুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে প্রশ্নটা, সেইভাবে উত্তরগুলো করার চেষ্টা করুন। আমরা এগুলোই কি বাদ দিয়ে আমরা সব করার চেষ্টা করি, তাই ব্যাকরণ পাঠটা আমাদের কিন্তু খুব ভুল হয়ে যায়, তাই ব্যাকরণ পাঠটা কেউ পারে না। সুতরাং এগুলো বুঝে বুঝে ব্যাকরণটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাছেও এগুলো খুব সহজ হয়ে যাবে এবং প্রাইমারি টেটে পাস করাটাও খুব খুব কঠিন। আর প্রশ্নগুলোও খুব যে কঠিন আছে তা নয়, হ্যাঁ সহজ আছে, কিন্তু আমরা পড়ি না, জানি না, তাই আমরা পারি না। চলো নেক্সট যেটা আছে সেটাই চলে যাই। আমি কন্টিনিউ এই প্রাইমারি টেটের জন্য ব্যাকরণ আপলোড করতে থাকবো। আপনারা চ্যানেলটি ফলো করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহিত পাবো। চলুন নেক্সট প্রশ্নে চলে যাই। এখানে দেখুন র ফালা কোথায় যুক্ত হয়? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, র ফালা কোথায় যুক্ত হয়? আমরা অনেক সময় র ফালা জ ফালা গুলিয়ে ফেলি, কী করে কোথায় র ফালা বসে আর কোথায় জ ফালা বসে, এটা আমাদের জানা দরকার হয়। র ফালা হচ্ছে দেখুন র ফালা হচ্ছে এইটাকে র ফালা বলা হয়, আর জ ফালা হচ্ছে এটা। ঠিক আছে, র ফালা হচ্ছে নিচে আর জ ফালা হচ্ছে পাশে পাশে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন র ফালা তাহলে কোথায় বসে? র ফালা হচ্ছে বর্ণের নিচে। ওকে, র ফালা তাহলে বর্ণের নিচে বসে, উত্তরটা হয়ে যাবে এটা। পরবর্তী যেটা আছে, ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। উত্তরটা হচ্ছে বর্ণ, কারণ শব্দ তো নয়। শব্দ কি? কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেটাই শব্দ হয়। এটা মনে রাখবেন, একটি অর্থ প্রকাশ করবেই শব্দ। ঠিক আছে, আর আর বাক্য কি? বাক্য হচ্ছে শব্দ পাশাপাশি বসে, শব্দ বা পদ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, আমি শব্দ বা পদ বললাম কেন? শব্দ একটা শব্দ তখনই থাকে যখন তার সেটা বাক্যে ব্যবহার করা হয় না, সেটাই শব্দ।
যখন সেটা বাক্যে ব্যবহার করা হয় তখন সেটা শব্দ থাকে না, সেটা পদে পরিণত হয়ে যায়। আর পদ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, ঠিক আছে? বিভক্তি শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটাই পদে পরিণত হয়। সুতরাং বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা একটি পদ, আর তার প্রত্যেকটার বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে উত্তরটা এখানে হয়ে যাবে বর্ণ, ঠিক আছে? ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়? বর্ণ বলা হয়। 16 নম্বর যে প্রশ্ন আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে উচ্চারণের সময় কম বেশির বিচারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? স্বরধ্বনিকে কয় ভাগে? উচ্চারণের সময় কম বেশি, ভালো করে এটা বুঝবে, উচ্চারণের সময় কম বেশি, সেক্ষেত্রে উত্তর হবে 2 ভাগে। কি কি? একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর, ঠিক আছে? হ্রস্বস্বর আর দীর্ঘস্বর, এই 2 ভাগে ভাগ করা হয়। চলুন পরবর্তী। আ কী ধরনের স্বর? আ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। হ্যাঁ, আকে আবার কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। আকে আবার, এটা মনে রাখা আছে, কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। আমি যে পরবর্তী ভিডিওতে আসবো সেখানে কেন্দ্রীয় স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, সমস্ত স্বরধ্বনি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো এবং তার এমসিকিউও দিয়ে দেবো। চলুন পরবর্তী। আচ্ছা, এখানে একটু আরেকটা জিনিস জানিয়ে দেওয়া দরকার আছে, সেটা আমি একটু জানিয়ে দিই। প্লুতস্বর, প্লুতস্বরটা এখানে দেওয়া আছে, প্লুতস্বর সম্পর্কে একটু বলি। প্লুতস্বর যোগীস্বরটা আপনারা জেনেছেন, প্লুতস্বরটা একটু জানার দরকার আছে। প্লুতস্বর হচ্ছে আমরা যখন কান্নাকাটি করি বা গান করি তখন কোনো একটা শব্দের শেষে ধ্বনিটা, শেষের স্বরধ্বনিটা যখন দীর্ঘক্ষণ উচ্চারণ করি, যেমন হ্যাঁ, মনে করুন কাউকে ডাকছেন, হ্যাঁ, মনে করুন দাদা, হ্যাঁ, দাদা করে ডাকছেন, দাদা দূরে আছে, দাদাকে ডাকছেন, তখন দা, হ্যাঁ, আর এই আকারটা হচ্ছে অনেকক্ষণ ধরে উচ্চারিত হয়ে যায়, তাই এই আটা হচ্ছে প্লুতস্বর, ঠিক আছে? চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অর্ধ স্বরধ্বনি কয়টি? যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি কয়টি, তাই তো? অর্ধ স্বরধ্বনি উত্তর হবে 4টি। কিন্তু কি কি? উত্তর হবে হস্যি, হস্য, এ, ও। এই 4টে হচ্ছে অর্ধস্বর, এই 4টে হচ্ছে অর্ধস্বর, ঠিক আছে? এবার তাহলে উত্তরটা তাহলে জেনে গেলেন, এটা হচ্ছে হয়ে গেল হচ্ছে 4টি। এবার হচ্ছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যোগী স্বরধ্বনির অপর নাম কি? যোগী স্বরধ্বনির অপর নাম হচ্ছে সন্ধ্যাক্ষর। যোগী স্বরধ্বনির অপর নাম সন্ধ্যাক্ষর। আচ্ছা, অর্ধস্বরটা কাকে বলে সেটা বলে দিই। যে স্বরধ্বনির অক্ষর গঠনের ক্ষমতা থাকে না, এরা সাধারণত অক্ষরের শেষে বসে অর্ধভাবে উচ্চারিত হয়, হ্যাঁ, তাই এদেরকে বলা হয় অর্ধস্বরধ্বনি। আর মৌলিক স্বরটা জানেন, যার হচ্ছে যে সমস্ত স্বরধ্বনিকে বিশ্লেষণ বা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। 7টি আছে মৌলিক স্বরধ্বনি, প্লুতস্বরটা আগে বলে দিয়েছি। পরবর্তী ভিডিওতে যাওয়া যাবে। পরবর্তী ভিডিও বলছি, সরি, পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটি। চলুন, ও আর ও উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম কি? খুব সুন্দর প্রশ্ন এটা। এই প্রশ্নটা প্রচুর আসে, এরকম ধরনের প্রশ্ন থাকবে কিন্তু আমাদের, হ্যাঁ, যে ও উচ্চারণ স্থান, ক খর উচ্চারণ স্থান, বা হ্যাঁ অ আর উচ্চারণ স্থান, আমরা তো ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান সম্পর্কে আমরা তো কিন্তু জানি, কিন্তু এই ধরনের স্বরধ্বনির উচ্চারণ স্থান কিন্তু আমরা খুব কমই জানি। আমি একটু বলে দিই, ও উচ্চারণ স্থান হচ্ছে, উত্তরটা আগে জানিয়ে দিই তারপর বলছি। কণ্ঠস্থ স্বর, ঠিক আছে, বা বর্ণ, কণ্ঠস্থ স্বর বা কণ্ঠস্থ বর্ণ। তাহলে এবারে দেখো, আমি একটু জানিয়ে দিই, অ আর আ যদি থাকে তাহলে অ আর আ হচ্ছে কণ্ঠ, ঠিক আছে? অ আর আ হচ্ছে কণ্ঠস্বর, ঠিক আছে? এবারে হস্যি আর হস্য হচ্ছে তালব্য, এই তালব্যটা হচ্ছে হস্যি আর হচ্ছে হস্য, আমরা চাইলে লিখে নিতে পারি। তালব্য হচ্ছে
হাসি হাস্য। তারপরে দেখুন, আমি দুটো কেটে দিই আগে। তারপরে দেখুন, যদি বলে রিকার, রিকার হচ্ছে মূর্ধন্যস্বর। রিকারটা যদি বলে সেটা হবে কি, রিকারটা হচ্ছে মূর্ধান্য, হ্যাঁ, মূর্ধা, ঠিক আছে, মূর্ধা বা মূর্ধান্য, মূর্ধা বা মূর্ধা, মূর্ধান্য, ঠিক আছে, মূর্ধন্য স্বর রিকারটা। হস্য দীর্ঘ হচ্ছে ওষ্ঠস্বর, হস্য দীর্ঘ ওষ্ঠস্বর। আর এ ও হচ্ছে এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য স্বর, কণ্ঠ তালব্য স্বর। চলুন পরবর্তী, এই পর্যন্ত আজকের ভিডিও ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব প্রাইমারি টেটের জন্য তা কিন্তু আমরা নোটিফিকেশান পেয়ে যাবেন খুব দ্রুত। আর আমি খুব দ্রুত এবারে মানে কন্টিনিউ করব যে প্রাইমারি টেটের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা দিতে থাকবো। আর যেখানে উপরে লেখা থাকবে প্রস্তুতি, প্রাইমারি টেট প্রস্তুতি 2022, অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। যারা প্রাইমারি টেটে বসতে চলেছেন, আগামী যারা ভাবি শিক্ষক হতে চলেছেন, তাদের কিন্তু এগুলো কিন্তু জানা দরকার আছে, এই সমস্ত প্রশ্নগুলো। এর থেকে ব্যাকরণের পাঠ থেকে প্রচুর প্রশ্ন থাকে, যেগুলো আমরা হয়তো জানি না, আমরা হয়তো বুঝতে পারি না বা করতে পারি না। তাই আমরা এই ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে, ভালো লাগবে। ধন্যবাদ।